রিমি 5 ঘন্টা হলো রেস্টুরেন্টে বসে আছে। বিজয়ের আসার নাম নাই। ও চারপাশে তাকাচ্ছে আর নিজেকে বড্ড অসহায় লাগছে। ফেসবুকে 3 বছর আগে পরিচয় বিজয়ের সাথে, তারপর বন্ধুত্ব এবং আস্তে আস্তে ভালোবাসা। রিমি চট্টগ্রামে একটি ভার্সিটিতে পড়ে, আর বিজয় ঢাকায় থাকে এবং একটি ব্যাংকে চাকরি করে। সবকিছুই ঠিক ছিল, কিন্তু একটি কারণে রিমির বাবা মা মেনে নেয়নি। তা হলো বিজয়ের বাবা মায়ের সেপারেশন হয়ে গেছে অনেক আগেই। বিজয়ের বাবা অফিসের এক কলিগের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন আর দ্বিতীয়বার বিয়ে করেন। তাই রিমির মা বলে, যার বাবা বউ সন্তান রেখে আবার বিয়ে করতে পারে, সে আর ভালো হবে কিভাবে? সেও তোর সাথে এমন করতে পারে, কোন বিশ্বাস নেই। ওই ছেলেকে বিয়ে করলে তুই সুখী হতে পারবি না। কিন্তু ততদিনে রিমি তার ভালোবাসার রাজ্যে অনেক দূর পৌঁছে গেছে। ওদের ভালোবাসার ডালপালা মেলেছে বহুদূর। দুজন দু জায়গায় থাকার কারণে ওরা সামনাসামনি একে অপরকে সময় দিতে পারতো না, কিন্তু ডিজিটাল যুগের বদৌলতে ফোনে ও ফেসবুকে একে অপরের সাথে সবকিছু শেয়ার করত। বিজয় ওকে সব সময় ভালোবাসার বন্ধনে ঘিরে থাকত। অনেকবার চট্টগ্রামে এসে দেখা করতে চেয়েছিল, কিন্তু রিমি রাজি হয়নি। রিমি বলেছিল, যেদিন বাবা মায়ের সামনে তোমাকে নিয়ে যেতে পারবো সেদিনই সামনাসামনি দেখা করব। তবে ছবি দেখা দেখি হয়েছিল। বিজয় ওর মায়ের সাথে থাকতো, আর বিজয়ের মা খুব সহজেই মেনে নিয়েছিলেন। কিন্তু রিমির পরিবার কিছুতেই এই সম্পর্ক মেনে নিচ্ছিল না এবং ওর জন্য পাত্র দেখা শুরু করলো, রীতিমতো ঘটক ঠিক করে। তাই ও আর বিজয় ঠিক করলো নিজেরাই কাজী অফিসে গিয়ে বিয়ে করবে। তারপর বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াবে। মানলে মানলো, আর না মানলে ওরা ঢাকায় ফিরে বিজয়ের বাসায় গিয়ে উঠবে। সে মতেই বিজয় ওর অফিস থেকে 2 দিনের ছুটি নিল আর আজ সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলো। বাস ছাড়ার পর রিমিকে মেসেজ দিল, আর রিমিও মেসেজ দিয়ে জানিয়ে দিল কোন রেস্টুরেন্টে ও অপেক্ষা করবে। কিন্তু কি যে হলো, বিকাল গড়িয়ে এখন রাত 8টা বাজে, তাও আসার নাম নাই। আর মোবাইলটাও বন্ধ বলছে। এখন কি করবে ও? বাসায় ফেরার কথা দুপুরে, আর এখন তো রাত। সকালে ভার্সিটিতে আসার সময় মাকে একটা চিঠি লিখে এসেছিল। নতুন একটা সিম কিনে বিজয়কে ফোন নম্বর জানিয়েছে। কি হলো বিজয়ের? ও তো এরকম নয়। তাহলে কি সবই ভুল আর মিথ্যা? সব মেকি। ওর বাড়ির ঠিকানা, ফোন নম্বর কিছুই তো জানে না রিমি। বিজয়কে প্রতারক ভাবতেও মন চাইছে না। না না, ওর প্রথম ভালোবাসা মিথ্যা হতে পারে না, কিছুতেই না। অনেকক্ষণ যাবৎ রেস্টুরেন্টের ম্যানেজার ওকে খেয়াল করছিল। এবার কাছে এসে বলল, কি বাড়ি থেকে পালিয়েছেন নাকি? সেই দুপুর থেকে শুধু চা কফি খেয়ে চলেছেন আর ঘড়ি দেখছেন। এখন তো আমাদের বন্ধ করার সময় হলো। সম্বিত ফিরে পেয়ে রিমি উঠে দাঁড়ালো, দেখলো রেস্টুরেন্ট প্রায় খালি। বয়গুলো রুম পরিষ্কার করছে। ঘড়ি দেখলো রাত 12টা পেরিয়েছে। এখানে তো আর বসে থাকা যায় না। ধীর পায়ে আস্তে আস্তে রাস্তায় বেরিয়ে এলো। রাস্তায় দাঁড়িয়ে কি করবে, কোথায় যাবে ভাবছে। এরই মধ্যে কয়েকটা প্রাইভেট কার ওকে ডাকলো গাড়িতে ওঠার জন্য। প্রথমে রিমি খেয়াল করেনি। তারপর দেখলো ওর আশেপাশে আরো অনেক মেয়ে রয়েছে যারা পুরুষদের ধরে টানাটানি করছে, আবার অনেকে কয়েকজন পুরুষের সাথে চলেও যাচ্ছে। এখন রিমি বুঝতে পারলো ওকে ডাকাডাকির কারণ। হায় আল্লাহেও ছিল কপালে। লোকে আমাকে এখন কি ভাবছে? বাবা মা যদি জানতে পারে যে আমি প্রতারিত হয়েছি, তাদের ইচ্ছের বিরুদ্ধে এসে এখন এই অবস্থা, তাদের এই মুখ আর দেখাতে পারবো না। এতক্ষণে নিশ্চয়ই আত্মীয় স্বজনরাও জেনে গেছে। তাছাড়া এখন ফিরে গেলে ওকে অন্য কোথাও বিয়ে দিবে। কিন্তু এই জীবনে রিমি তো আর অন্য কাউকে ভালোবাসতে পারবে না। তাই তাদের কাছেও যাওয়া সম্ভব না। ভাবলো নদীর জলেই ডুবে মরবে। ও আবার হাঁটা শুরু করলো। একটু পরেই পেছনে থেকে ডাক শুনতে পেল, এই যে শুনুন। ও ভাবলো ওকে খারাপ মেয়ে ভেবে আবার হয়তো কেউ ডাকছে। তাই ও আরো জোরে হাঁটতে লাগলো। এবারে লোকটি একেবারে সামনে এসে দাঁড়ালো। রিমি অবাক হয়ে দেখলো রেস্টুরেন্টের সেই ম্যানেজার। ও ভাবলো একা ও অসহায় ভেবে এও কুমতলো বাড়ছে। ও একটু ঝাঁজের সাথেই বলল, আমি তো সব বিল দিয়ে এসেছি। বিল ছাড়া কি আপনার সাথে কথা বলা যায় না? না, কারণ আপনাকে আমি চিনি না।
তা ঠিক, আমি শুধু 2 মিনিট কথা বলবো। আমার নাম জাহিদ। আপনাকে দেখে আমার ভদ্র ঘরের মেয়ে মনে হয়েছে, জানি না কি কারণে আপনি বাসা ছেড়েছেন। তবে হয় আপনি আপনার বাসায় ফিরে যাবেন, নয়তো আপনার সাথে আমাকে নিয়ে যাবেন। কারণ আপনার যা অবস্থা দেখছি আপনাকে একা ছাড়তে পারবো না। পরে আপনি খারাপ কিছু ঘটালো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। একটানা কথা বলে জাহিদ থামল। রিমি অবাক হয়ে বলল, আপনি কে বলুন তো আমাকে এসব বলার? আমি একজন বিবেকবান সচেতন নাগরিক। তা আপনার সচেতনতা কি আমার সাথে দেখাতে এসেছেন? শুনুন, এত রাতে যদি আপনি ক্যাচাল করেন তাহলে লোক জড়ো হবে। আপনি আমার কথায় রাজি না হলে আমি ওই দূরে দাঁড়ানো পুলিশের কাছে গিয়ে বলবো আপনি মহিলা পকেটমার। তখন বাড়ি থেকে পালিয়ে আসার কথাও চাউর হয়ে যাবে। রিমি আর কথা বাড়ালো না। ভাবলো ওকে খারাপ মেয়ে ভেবে জলদি ধরে নিয়ে যায়। বলল, আপনি কি চান বলুন তো? আপনি কেন বাড়ি থেকে পালিয়েছেন আর এখন কি সমস্যা সেটা বলুন। কে বলল আমি বাড়ি থেকে পালিয়েছি? তা না হলে সেই কখন থেকে কেঁদে চলেছেন আর এত রাতে রাস্তায় হাঁটছেন কেন? রিমিও খেয়াল করলো ওর গাল, চোখ, মুখ সব ভিজা। কখন যে নিজের অবচেতনে কেঁদে চলেছে। আচ্ছা চলুন, হাঁটতে হাঁটতে বলছি। একটু পর ওরা রাস্তার পাশে একটি চায়ের দোকানের টুলে বসলো। সবই তো শুনলেন, বলেন আমার আর কি করার আছে? জাহিদ বলল, যাকে কোনোদিন দেখেননি তার জন্য এত কষ্ট পাচ্ছেন। ছবিটাও তো ভুয়া হতে পারে। হঠাৎ ও দাঁড়িয়ে বলে উঠল, আপনাকে আমি মরতে দিব না। যাকে ভালোবাসেন তার শেষটা দেখবেন না। সত্যি তো। রিমি মনে মনে ভাবলো, কেন বিজয় আমার সাথে এমন করলো তা জানতেই হবে। চলুন আমার বাসায় চলুন। মা আর ছোট বোন আছে, আপনার কোন অসম্মান হবে না। কি করবে ভাবতে ভাবতেই জাহিদ একটা রিকশায় বসে ওকে ডাক দিল। খুব একটা দূরে নয় জাহিদের বাসা। আর রাতের বেলায় রাস্তা ফাঁকা হওয়ায় ওরা 15 মিনিটের মধ্যে পৌঁছে গেল। কি ব্যাপার, আপনি চাবি দিয়ে তালা খুলছেন যে? না হলে বাসায় ঢুকবো কিভাবে? কেন বাসায় কেউ নেই নাকি? ঘরে ঢুকে জাহিদ বলল, ভিতরে আসুন, সব বলছি। রিমি ভয়ে ভয়ে শুধু ঢোক গিল। রাস্তার শিয়াল হায়না থেকে বাসে গিয়েও বাঘের গুহায় ঢুকে পড়ল না তো। রিমি ঘরে ঢুকতেই জাহিদ লাইট জ্বালালো। এটা ড্রয়িং রুম। ও কোনো মতে সোফায় বসলো। জাহিদ বলল, বসুন, বুঝতে পারছি খালি বাসা দেখে আপনি অবাক হচ্ছেন। কিন্তু বিশ্বাস করুন, আমি মা ও বোনের সাথে থাকি। আমার খালা অসুস্থ বলে ওরা গতকাল ফেনী গেছে খালাকে দেখতে। আগামীকাল চলে আসবে। আপনি বোধ হয় খুব ক্ষুধার্ত, রান্নাঘরে বা ফ্রিজে খাবার আছে, খেয়ে যে কোনো একটা রুমে শুয়ে পড়ুন। এই বলে জাহিদ একটা রুমে চলে গেল। রিমির এখন খাওয়ার মতো মনের অবস্থা নেই। ও ড্রয়িং রুমের পাশের রুমে গিয়ে লাইট জ্বালিয়ে দরজা বন্ধ করে দিয়ে দেখলো রুমটা বেশ গোছানো ও পরিচ্ছন্ন। সেটাই তো, মহিলা না থাকলে কি আর এত গোছানো হতে পারে? মনে মনে ভাবলো, যাক লোকটা অভদ্র নয়। রিমি লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। বুকের ভিতরটায় খুব কষ্ট হচ্ছিল ওর। এই প্রথম ও বাসার বাইরে বাবা মাকে ছাড়া। বাবা মায়েরও কি কষ্ট হচ্ছে ওর জন্য, নাকি ওরা খুব রাগ করে আছে? এসব ভাবতে ভাবতে ভোরের দিকে ঘুমিয়ে পড়ল। সকাল 8টার দিকে দরজা নকের শব্দ শুনে ঘুম ভাঙল। দরজা খুললে জাহিদ বলল, আমাকে বাহিরে যেতে হবে, তাই নক করলাম। হোটেল থেকে নাস্তা এনেছি, ডাইনিং টেবিলে এসে খেয়ে নিন। আমি গেটে তালা দিয়ে যাচ্ছি, না হলে বাড়ির ভেতর কেউ চলে আসতে পারে। জাহিদ বাহিরে চলে গেলে রিমি বাসার দরজা বন্ধ করে দিয়ে ফ্রেশ হয়ে রিমি একটু খেয়ে নিল। রাতে বাড়িটা ভালো করে দেখা হয়নি। এখন খেয়াল করে দেখলো জানালা দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। দোতলা ছিমছাম বাড়ি। ও বাইরে বেরিয়ে বাগান দেখতে লাগলো। গোলাপ, মালতী, বেলি, নানা রকম ফুল ফুটে আছে। ভাবলো বাড়ির মালিকের রুচি আছে বটে। বাগানে হাঁটতে হাঁটতে রিমির মনে হলো, আচ্ছা জাহিদ আবার আমাকে পাচার করে দিবে না তো? পাহাড়ের ওপার দিয়ে বর্ডার পেরিয়ে যদি ভারতে চালান করে দেয়। না, ওকে এখান থেকে চলে যেতে হবে এই ভেবে দৌড়ে বাড়ির মেইন গেটে গিয়ে দেখলো বাহিরে থেকে তালা দেওয়া।
অগত্যা কি আর করা, ও বাড়ির ভিতরে গিয়ে কয়েকটা পুরনো খবরের কাগজ পেয়ে তাই পড়তে লাগলো। রিমি ঠিক করলো জাহিদ যদি সাথে কোন লোক নিয়ে আসে তবে ও লুকিয়ে থাকবে, পরে সুযোগ বুঝে বের হয়ে যাবে। আর একা আসলে ওকে বলে এ বাড়ি থেকে চলে যাবে। দুপুর 2টার পর জাহিদ আসল একাই, হাতে দুটো খাবারের প্যাকেট। বাসায় ঢুকে বলল, অন্যদিন আমি দুপুরে হোটেলে খাই, আজ আপনি আছেন বলে বাসায় আসলাম। রিমিকে কাল রাতের পোশাক পরা দেখে বলল, আপনার তো সাথে কোন জামা কাপড় নেই, আমার বোনের রুমে যান, ওর কাপড় নিয়ে গোসল করে আসুন। ওর জামা গায়ে না লাগলে আমার মায়ের শাড়িও পরতে পারেন। রিমি তাড়াতাড়ি বলল, না না, এসবের দরকার নেই, আমি এখনই চলে যাব। গেটে তালা ছিল বলে আপনার অপেক্ষা করছিলাম। কোথায় যাবেন? বাবা মায়ের কাছে। চলেন আমি আপনাকে দিয়ে আসি। রিমি বলল, না, এখনো ঠিক করিনি, একটা ব্যবস্থা করে নেব, আপনাকে আর কষ্ট দিতে চাই না। কাল রাতে আশ্রয় দেবার জন্য ধন্যবাদ। জাহিদ বলল, বুঝতে পারছি আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না, সেটাই স্বাভাবিক। আচ্ছা, আগে খেয়ে নেই, তারপর যাবেন। অনেক ক্ষুধা পেয়েছে, আসুন। টেবিলে রাখা খাবারের দিকে তাকিয়ে বলল, আপনি তো সকালেও কিছু খাননি, আসুন একসাথে খাই। রিমি প্যাকেট খুলে দেখল বিরিয়ানি। রান্নাঘর থেকে দুটো প্লেট এনে বাড়ল। জাহিদ ওয়াশরুম থেকে ফিরে আসলে ওরা খেয়ে নিল। খাওয়া হলে জাহিদ বলল, চলুন আপনাকে বাসায় দিয়ে আসি। রিমি বলল, না, বাবা মাকে এ মুখ আমি দেখাবো না। তাহলে তো আপনার যাওয়া হবে না। বুঝতে পারছি, আপনার ভয় পাওয়াটাই স্বাভাবিক। দাঁড়ান, মাকে ফোন করি, ওদের তো এতক্ষণে চলে আসার কথা। এই বলেও ফোন দিল। কিন্তু ওর মা জানালো খালার অবস্থা ভালো নয়, তাই ওরা আজ নয় কাল আসবে। জাহিদ ফোন রেখে রিমির দিকে তাকিয়ে ভাবছে, এমনিতেই মেয়েটি আমাকে বিশ্বাস করছে না, এখন ওকে কি করে আটকাই। রিমি যাওয়ার জায়গা ঠিক নেই বলে জাহিদ ওকে কিছুতেই বেরোতে দিল না, আর বলল বিজয়কে খুঁজে বের করতে ওকে সাহায্য করবে। জাহিদ খেয়ে একটু পর বেরিয়ে গেল। আসলো বিকেলে রিমির জন্য কাপড় নিয়ে। রিমির হাতে দিয়ে বলল, নিন, এবার তো আপনি কাপড় চেঞ্জ করতে পারবেন। রিমি ভেতরে রুমে গিয়ে একটা প্যাকেট খুলে দেখল 3 পিস। অনিচ্ছা সত্ত্বেও হাসি পেল, সেলাই বিহীন কিভাবে পরবে। পরেটা খুলে দেখলো একটা শাড়ি, ব্লাউজ, পেটিকোট। জাহিদ দরজায় দাঁড়িয়ে দেখছিল, বলল, দোকানদার মহিলা ছিলেন, তাই উনি সব ঠিক করে দিলেন। একটু পর রিমি গোসল করে জাহিদকে জিজ্ঞেস করতে এলো চা বানাবে কিনা। জাহিদ উত্তর দিবে কি, হা করে তাকিয়ে আছে। এত সুন্দর লাগছে রিমিকে শাড়িতে, ও চোখ ফেরাতে পারছে না। ঘন কালো লম্বা চুল পুরো পিঠের ওপর ছড়িয়ে পড়েছে। জাহিদের মনে হলো সে এত সুন্দরী মেয়ে এর আগে কোনোদিন দেখেনি। উত্তর না পেয়ে রিমি ভিতরে গিয়ে চা বানাতে শুরু করলো। পরদিন জাহিদের মা ও বোন ফিরে আসলে জাহিদ যেন হাঁফ ছেড়ে বাঁচল। জাহিদের মা দেখলো খুব মিষ্টি একটা মেয়েকে তার ছেলে নিয়ে এসেছে। রিমির নম্র ভদ্র ব্যবহারে রহিমা বেগম খুব খুশি হলেন। জাহিদ ইউনিভার্সিটিতে পড়ার সময় একটি মেয়েকে পছন্দ করত, মেয়েটি পাত্তা দিত না। ভাবলেন তাকেই নিয়ে এসেছে জাহিদ। পরে মাকে ভিতরে নিয়ে সব সত্যি কথা বলল, কিচ্ছু লুকালো না। শুনে একটু মন খারাপ হলো রহিমা বেগমের, কারণ অনেক দিন ধরে চাচ্ছেন ছেলেকে বিয়ে করাতে। কিন্তু জাহিদ বলে তার বন্ধুরা কেউ এখনো বিয়ে করেনি। আসলে জাহিদ বিসিএস পরীক্ষা দিয়ে বসে আছে রেজাল্টের অপেক্ষায়। তাই ওর চাচার রেস্টুরেন্টে জোর করে বসিয়ে দিল আপাতত দেখাশোনা করার জন্য। এদিকে জাহিদের ছোট বোন আশাও রিমিকে পেয়ে খুব খুশি। রিমির সাথে অনেক গল্প করলো, ওর চুল আঁচড়ে দিল। রাতেই রহিমা বেগম ও আয়শা ঠিক করে ফেললো, যতই ও অন্য কাউকে ভালোবাসুক, ওরা রিমি আর জাহিদের মধ্যে প্রেম ঘটাবে আর রিমিকেই জাহিদের বউ বানাবে। পরদিন ওরা পাহাড়ে ঘুরতে গেল। রিমি যেতে চায়নি, জাহিদের মাই জোর করলো। বলল, সারাদিন মন মরা থাকিস, দেখতে ভালো লাগে না, একটু ঘুরে আয়। জাহিদের এক বন্ধুর বাসায় দুপুরে দাওয়াত ছিল, তাই যেতে পারবে না বলল। কিন্তু রহিমা বেগম নাছোড়বান্দা, বলল তাদের নিয়ে ঘুরতে যেতেই হবে।
পাহাড়ে ওঠার সময় জাহিদ ওর মা বোনকে হাত ধরে সাহায্য করেছিল। রিমির দিকেও হাত বাড়িয়ে দিল। ও একটু ইতস্তত করে হাত ধরে উপরে উঠল। একটু ওঠার পর জাহিদের মা হাঁপিয়ে গেলেন, তাই বললেন, আমি এখানেই চায়ের দোকানে বসছি, তোমরা ঘুরে আসো। আশা, রিমি ও জাহিদ আস্তে আস্তে উপরে উঠে একেবারে চূড়ায় উঠে একটা নলকূপ দেখতে পেয়ে পানি খেল। সুন্দর স্নিগ্ধ বাতাসে রিমির চুলগুলো কপালে এসে পড়ছিল আর ও বারবার হাত দিয়ে সরানোর চেষ্টা করছিল। জাহিদ সেদিকে থেকে চোখ ফিরিয়ে নিল, কেননা যে কিনা অন্য একজনকে ভালোবাসে তার প্রতি ফিলিংস থাকতে নেই। ওরা ঘুরে নেমে এসে পাহাড়ের পাদদেশে ছোট দোকানে টুকটাক খেয়ে বাসায় চলে এলো। রাতে খাবার টেবিলে জাহিদ বলছিল, রিমি, আপনার পড়াশোনা চালিয়ে যেতে হবে, কাল থেকে ভার্সিটি যান। রিমি বলল, না, আমার বান্ধবীরা জেনে যাবে। তখন আশা বলল, আপু, তাহলে তুমি আম্মুর বোরকা ও নেকাব পরে যাও, কেউ চিনতে পারবে না। অতএব তাই ঠিক হলো। রাতে আশার রুমে থাকতো রিমি। আশা ঘুমিয়ে পড়লে রিমি জাহিদকে গিয়ে বলল, আপনি বলেছিলেন বিজয়ের খোঁজ করবেন, কোনো আইডিয়া মাথায় এলো কিভাবে শুরু করা যায়? বিজয় বলল, ওর ফেসবুক আইডিটা দিয়ে যান, আমি খুঁজে দেখছি। রিমি বিজয়ের আইডি লিখে চলে গেল। রাতে রিমি শুয়ে ভাবতে লাগলো, এরা কত ভালো, একটা মেয়েকে চিনে না জানে না আপন করে নিল, আরও কিনা এদের ওপর বোঝা হয়ে থাকবে। কাল সকালেই জাহিদকে বলবে একটা টিউশনি বা কাজের ব্যবস্থা করে দিতে। পরদিন নাস্তার টেবিলে রিমি কথাটা বলল। রহিমা বেগম বললেন, দূর পাগলি, তুই তো আমার আরেকটা মেয়ে, আজ থেকে মনে করবি আমি তোর আরেক মা, তুই কেন বোঝা হতে যাবি? পরদিন বিকেলে ওরা বিচে গেল ঘুরতে। রহিমা বেগম চেয়েছিল ওদের তিনজনকে পাঠাতে, কিন্তু রিমি ওনাকে জোর করে নিয়ে এলো। সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে রিমির ও আশা ওদের পায়ের কাছে শামুক ঝিনুক যা পাচ্ছিল ঘুরাচ্ছে আর জাহিদ তা জমা করছে। রহিমা বেগম চাচ্ছিলেন রিমি ও জাহিদকে একা রাখতে, তাই উনি আশাকে ইশারা করলেন, ওরা টঙ্গের দোকানে চা খেতে গেল। ছোট ছোট বাচ্চারা শামুক ঝিনুকের মালা বিক্রি করছিল। রিমির হাতে দিয়ে বলল, একটা নাও না দিদি। সাথে সাথে জাহিদ দুটো মালার দাম দিয়ে দিল। রিমি বলে উঠল, কি করছেন? জাহিদ বলল, ভালো না লাগলে পড়বেন না, কিন্তু গরিব বাচ্চাটার কিছু তো বিক্রি হলো। এ কদিনে রিমি বুঝতে পারল জাহিদ ওর মা বোনের প্রতি খুব কেয়ারিং। বোনকে প্রতিদিন কলেজে দিয়ে আসে, এখন সেই সাথে রিমিও ভার্সিটি যায়। রিমি যতটা সম্ভব ঘরের কাজে সাহায্য করত এবং আশাকে সায়েন্সের বিষয়গুলোর পড়া বুঝিয়ে দিত। একদিন তো আশা বলেই ফেললো, জান ভাইয়া, আপু না পড়া খুব ভালো বোঝায়। রিমি লজ্জা পেয়ে বলল, না, তেমন কিছু না। রিমি সব রান্না প্রায় শিখেনি, তবে টুকটাক যা রান্না করতো সব করে তা ওরা তৃপ্তি ভরে খেত। এভাবে 2 মাস কেটে গেল। এর মধ্যে ফেসবুক থেকে বিজয়ের ছবি নিয়ে জাহিদ ওর পরিচিত গ্রুপগুলোতে কেউ চিনে কিনা জানতে চাইল। রিমি প্রতিদিন ফেসবুকে ঢুকে চেক করত। এসবের সবকিছুই রহিমা বেগম জানতেন এবং আফসোস করতেন যে বিজয়ের খোঁজ পেলেই রিমি চলে যাবে। জাহিদের বিসিএস ভাইবার রেজাল্ট বের হলো, ওর জব হয়ে গেল। কক্সবাজার পোস্টিং হলে ও যেতে চাইছিল না বাসা ছেড়ে। ওর মা বললেন, যা বাবা, এটা তোর এতদিনের স্বপ্ন, সরকারি বড় চাকরি করবি। জাহিদ বলল, তোমরা তিনজন মেয়ে মানুষ একা কি করে থাকবে? রহিমা বেগম বললেন, তোর চাচা তো রয়েছেন, কোন সমস্যা হলে উনি দেখবেন। জাহিদ যাওয়ার 1 সপ্তাহ পর ওর চাচা এলেন। রহিমা বেগম রিমি সম্পর্কে সব বললেন। ওনার যে রিমিকে পছন্দ তাও বললেন। সব শুনে চাচা বললেন, ভাবি, আপনি তো রিমির বাসায় প্রস্তাব নিয়ে গেলেই পারেন। না ভাই, রিমি তো ওর বাসার ঠিকানা আমাদের বলেনি, আসলে জানতে চাওয়া হয়নি। আর ওকে আমি মেয়ের মতোই ভালোবাসি, তাই ওর রমতে কিছু করব না। রিমিকে রহিমা বেগম মন খারাপ করে থাকতে দিতেন না। বলতেন, চল তোর বাবা মায়ের সঙ্গে দেখা করবি। রিমি বলতো, না আন্টি, যেদিন পড়া শেষ করে নিজে প্রতিষ্ঠিত হতে পারবো সেদিনই বাবা মায়ের সামনে দাঁড়াবো। রিমির অনার্স ফাইনাল পরীক্ষা হয়ে গেল, আর আশাও 2য় বর্ষের ক্লাস শুরু করলো। জাহিদ প্রতি বৃহস্পতিবার বাড়িতে আসে, আবার শনিবার চলে যায়।
মাঝে মাঝে রিমি আশাও মায়ের জন্য এটা সেটা কিনে নিয়ে আসে। একদিন রাতে 11টা রিমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল, এমন সময় জাহিদ এসে বলল চ্যানেল আই এর খবরটা দিতে। রিমি মুখে কিছু না বলে জাস্ট রিমোটটা টেবিলে রেখে চলে গেল। জাহিদ একটু কষ্ট পেল। ভাবলো আমি কি এতই খারাপ যে একসাথে বসে টিভি দেখা যায় না, বা দরকারের বাইরে কথাও বলা যায় না। জাহিদ তো কখনোই ওর প্রতি অতি আগ্রহ দেখায়নি বা কখনো অসম্মান করেনি। রিমির প্রতি ভালো লাগার ফিলিংস থাকলেও কাউকে বলেনি। ওর বন্ধুরা মাঝে মধ্যে বলার চেষ্টা করলেও পাত্তা দিত না। তবুও রিমির এমন আচরণ। আসলে রিমির ঘুম পাচ্ছিল আর এত রাতে একসাথে বসে টিভি দেখাটা সমীচীন মনে হয়নি, তাই চলে গেল। এর কিছুদিন পর রহিমা বেগম রিমিকে ধরলেন। বললেন মা, তোর তো অনার্সের রেজাল্ট কিছুদিনের মধ্যে হয়ে যাবে, তারপর কি করবি? রিমি বলল, অবশ্যই ভালো একটা চাকরি খুঁজবো আর পাশাপাশি মাস্টার্সেও পড়বো। আরে তা না হয় করবি, কিন্তু বিয়ে শাদী করতে হবে না। বিজয়ের জন্য আর কতদিন অপেক্ষা করবি? আমার মেয়ে হলেও এ কথা বলতাম, বিয়ের জন্য ছেড়ে দেখতাম। রিমির মুখটা অন্ধকার হয়ে গেল। জাহিদ এসব শুনে বলে, আরে মা, এখনকার মেয়েরা এত তাড়াতাড়ি বিয়ে করে নাকি? এখনো বিসিএস পরীক্ষার প্রিপারেশন নি। রহিমা বেগম মনে মনে বললেন, মুখে তুই যাই বলিস বাপ, তুই যে রিমিকে পছন্দ করিস সেটা আমি বুঝি। রাতে রিমির ঘুম আসছিল না। পুরনো স্মৃতি মনে পড়ছিল আর কেঁদেই চলেছে। নিজের বাবা মায়ের ওপর অভিমানের পাহাড় জমেছে। আশাটের পেয়ে বলল, মায়ের কথায় কিছু মনে করো না রিমি আপু, তোমার জায়গায় আমি হলেও মা বিয়ে দিতে চাইতো। না না, আমি কিছু মনে করিনি, তোমাদের কাছে আমার অনেক ঋণ। রক্ত দিয়েও তা শোধ করতে পারবো না। তোমরা আমাকে সাহায্য না করলে লেখাপড়াটা চালিয়ে যেতে পারতাম না, হয়তো কোনো অন্ধকারে হারিয়ে যেতাম। আজ 1 বছর হলো রিমি এ বাড়িতে এই পরিবারের সাথে আছে। রিমির রেজাল্ট বের হলো, ফার্স্ট ক্লাস পেয়েছে। রহিমা বেগম খুব খুশি হয়ে সেদিন ভালো ভালো খাবার রান্না করলেন আর জাহিদকেও বাসায় আসতে বললেন। জাহিদের মা ভাবছেন এবার রিমির হাত তিনি চাইবেন। 1 বছর তো হলো, এর মধ্যে বিজয় যোগাযোগ করতে চাইলে নিশ্চয়ই করত। রিমিকে উনি আর কষ্ট পেতে দিবেন না। তার 1 সপ্তাহ পরেই বিজয়ের প্রোফাইল থেকে একটা মেসেজ এলো, বিজয় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি আছে, দেখতে চাইলে চলে আসুন। রিমি কাল সকালে ঢাকা চলে যাবে, তাই গোছগাছ করছিল। এমন সময় আশাকে দিয়ে ডেকে পাঠালেন জাহিদের মা। ওকে বিছানায় বসিয়ে ওর দুটো হাত নিজের হাতের মুঠোয় নিলেন। বললেন, মা, তোকে নিজের মেয়ের মতো ভালোবেসেছি, তাই তোকে সুখী দেখতে চাই। বিজয়কে চোখে দেখিসনি। একটা মানুষকে সামনাসামনি দেখা আর দূর থেকে দেখার মধ্যে পার্থক্য আছে। যদি কোন কারণে বিজয় তোকে মেনে না নেয় বা তুই বিজয়কে মানতে না পারিস, তবে এই মায়ের কাছে ফিরে আসবি। কথা দে আমাকে মা। এই বলে তিনি ছোট শিশুর মতো কাঁদতে লাগলেন। কেন জানি রিমির বুকের ভিতরটাও মোচড় দিল। নিজের মায়ের কথা মনে পড়ছে। মেয়ের বিদায়ের সময় মাও নিশ্চয়ই এভাবেই কাঁদত। অথচ আজ কি হলো? রহিমা বেগম বললেন, কি রে মা, কিছু বলবি না? রিমি বলল, তুমি আর কেঁদ না, আমি তো আবার আসবই, জানি না কপালে কে আছে। কত আসবি জানা আছে, ব্যস্ত হয়ে পড়বি আর আমাদের ভুলেই যাবি। না মা, এতটা স্বার্থপর আমাকে ভেব না। ও সরি আন্টি। সরি বলার কি হলো, আমি কি তোর মা নই? এখন আমাকে কথা দে। আচ্ছা দিলাম, এখন কান্না বন্ধ কর। রিমি ওনার চোখ মুছে দিয়ে জড়িয়ে ধরল। এ সময় আশা এসে বলল, মা, তুমি তো কোনোদিন আমার জন্য এত কাঁদনি। সত্যি আপু, তুমি কি আর আসবে এখানে? এ কথায় রিমির চোখেও পানি চলে এলো। আরে পাগল, আমি না এলে কি তোরাও আমাকে দেখতে যাবি না? যোগাযোগ তো থাকবেই। জাহিদকে মা ছুটি নিতে বলেছিলেন রিমিকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও নতুন চাকরি ছুটি নেওয়া যাবে না বলে এড়িয়ে গেল। জাহিদের মা ভাবনায় পড়ে গেলেন, একা একা মেয়েটা এত দূর যাবে। রিমি বলল, আমি তো এখন অ্যাডাল্ট মা, অনার্স পাস করেছি আর ঢাকা যেতে পারবো না। ঠিকই তো, উনি আমার জন্য কত সময় নষ্ট করবেন। মনে মনে বলল, আর ভাব নিতে হবে না জাহিদ সাহেব,
শুধু আজ রাতটুকুই আমাকে সহ্য করেন। জাহিদ মনে মনে বলল, হায়রে, যাকে ভালোবাসি তার জন্য নাকি সময় নষ্ট হবে। একসাথে সময় কাটানোর সুযোগ থাকলেও পারছি না। দুর্বলতা বাড়িয়ে আর লাভ কি? আসলে ওই বিজয়ের পাশে তোমাকে আমি দেখতে পারবো না। দূর থেকে চাইবো তুমি ভালো থাকো। একটা চাপা কষ্ট নিয়ে জাহিদ পরদিন খুব ভোরে কক্সবাজার চলে গেল। তবে রিমির যাওয়ার জন্য টিকিট কেটে দিল। সকাল 8টায় বাস। আশা ও রহিমা বেগম দুজনেই এসেছেন ওকে বিদায় দিতে। তিনি জোর করে রিমির হাতে 10,000 টাকা দিলেন। বললেন, অচেনা জায়গায় যাচ্ছিস, কাজে লাগবে। রহিমা বেগমকে দিয়েই চলেছেন। আশা ভাবছে কি করে যে পরে মাকে সামলাব। ভাইয়াটাও পাশে নিয়ে আজ। ভাইয়ার এই আচরণ অদ্ভুত লাগলো আশার। কারণ ভাইয়া বাজারে গেলে রিমি আপুর পছন্দের আইটেম গুলো কিনে আনতো। কক্সবাজার যাওয়ার আগে একটা সিএনজি ঠিক করে গেল, যাতে রিমি ও আশা দুজনেই কলেজ ও ভার্সিটি যেতে পারে। আর আজ আপু একবারে চলে যাচ্ছে, তাও ভাইয়া কেয়ারলেস। আচ্ছা, ভাইয়া কি রিমি আপুকে পছন্দ করে? তাই হয়তো কষ্ট পাচ্ছে বলে যাওয়ার সময় সামনে থাকতে চায়নি। জাহিদের মনের অবস্থা ভেবে আশারও কষ্ট লাগলো। বাস ছেড়ে দিলেও যতক্ষণ জানালা দিয়ে দেখা যায় রিমি ওদের দিকে তাকিয়ে রইল। রিমির বাস অদৃশ্য হলে ওরাও পা বাড়ালো। আশা আজ মাকে একা রেখে কলেজ যেতে চাইল না, কিন্তু মা ওকে জোর করে পাঠালেন। বাসায় ফেরার পর রহিমা বেগমের মনে হলো শূন্য বাড়ি যেন হাহাকার করছে। আগেও তো ছেলে মেয়েদের ছেড়ে একা থেকেছেন, কখনো তো এমন মনে হয়নি। বুক ফেটে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ওদিকে বাসের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রিমি ভাবছে, আশা, জাহিদের মা এদের কি কোনোদিন ভুলতে পারবে? কেন এমন হলো আশার জীবনটা? কোথায় ছিল, কোথায় এলো, আর এখন কোন গন্তব্যের দিকে পা বাড়াল? ওদের ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে রিমি, কিন্তু কি করবে ও? বিজয় কেন ওকে ঘর থেকে বের করে এনে আর যোগাযোগ রাখলো না তা জানতেই হবে। জাহিদের ব্যবহার ওকে অবাক করলো। এই একটা বছরে বিজয়কে খুঁজতে জাহিদ অনেক সাহায্য করেছে, আর আজ আসার সময় একটু বিদায় জানাতেও এলো না। জাহিদ দুপুরে খেতে এসে আর অফিসে গেল না। শুয়ে শুয়ে রিমির কথা ভাবছে। মেয়েটা এমন অকৃতজ্ঞ। যাবার বেলা একবার ফোন করে বলল না যে চলে যাচ্ছি। ভাবলো থাক, আমি না হয় পরে একবার ফোন করে খোঁজ নিব ঠিক মতো পৌঁছেছে কিনা। রিমি ঢাকা পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গেল। সেদিনও বিজয়ের আইডিতে জানতে চেয়েছিল আপনি কে। উত্তর আসলো, আমি বিজয়ের দূরসম্পর্কের খালাতো ভাই। ঢাকা এসে নিচের নম্বরে ফোন দিবেন। তো সে মতো রিমি হাসপাতালের সামনে এসে আইডিতে দেয়া মোবাইল নম্বরে ফোন করলো। ওপাশ থেকে বলল, দাঁড়ান, আমি আসছি। এরপর রিমি আশাদের বাসায় ফোন করে জানিয়ে দিল যে ঠিক মতো পৌঁছেছে। জাহিদের মা বলল, কি হয় না হয় আমাদের জানাস মা। 2-3 মিনিট পরে বিজয়ের বয়সী একটি ছেলে হাসপাতালের গেটে আসল। বলল, আপনি রিমি তো? আমি বিজয়ের খালাতো ভাই পলাশ। আপনার ছবি ফেসবুকে দেখেছি, তাই চিনতে অসুবিধা হয়নি। আসলে আমি এতদিন অস্ট্রেলিয়ায় ছিলাম। আপনাদের সম্পর্কের কথা বিজয় আমাকে বলেছিল। আসলে সেদিন বিজয় যে বাসে উঠেছিল সেটা কুমিল্লা দাউদকান্দির কাছাকাছি এসে অ্যাক্সিডেন্ট করে। বাসের 4 জন যাত্রী স্পটে, আর বাকিদের একটি হাসপাতালে নেওয়া হয়। বিজয়ের শরীরে হালকা আঘাত লাগলেও ওর মস্তিষ্কে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। তারপর চিকিৎসকরা ওর চিকিৎসা করলেও বিজয় কোমায় চলে যায়। আমি এসব জানতে পেরেছি 3 মাস পর। তারপর থেকেই দেশে আসার চেষ্টা করছিলাম। ভিসা জটিলতা থাকার কারণে আসতে পারিনি। 1 মাস আগে ঢাকায় এসে খালাম্মাকে জিজ্ঞেস করলাম আপনার কথা কিছু জানে কিনা। বলল জানে, কিন্তু ঠিকানা বা ফোন নম্বর কিছুই তো নেই। অ্যাক্সিডেন্টের পর বিজয়ের ফোনটা আর পাওয়া যায়নি। খালাম্মা খুব ভেঙে পড়েছেন। একমাত্র অবলম্বনেই ছেলে। তার এই অবস্থা হলে কোন মা ঠিক থাকতে পারে বলুন? খালাম্মা আপনাকে জানাতে চাচ্ছিলেন না। আমি এক সফটওয়্যার বন্ধুকে দিয়ে বিজয়ের আইডি হ্যাক করিয়ে আপনাকে মেসেজ দেই। যোগাযোগের আর কোনো উপায় ছিল না। আমার আইডি থেকে মেসেজ দিলে হয়তো আপনি বিশ্বাস করে আসতেন না।
রিমি এতক্ষণ কথাগুলো শুনছিল আর চোখ বেয়ে অনবরত পানি পড়ছিল। ভাবছে বিজয় সম্পর্কে কত নেগেটিভ কথাই না ভেবেছে। একটিবার যদি জানতে পারতো তবে ছুটে চলে আসতো। পলাশ বলল, এবার আপনার কথা বলেন। আমার কথা ছাড়ুন, আমি বিজয়ের কাছে যেতে চাই। আচ্ছা চলেন, খালাম্মা আছে বিজয়ের কাছে। এই বলে রিমিকে হাসপাতালের ভিতরে নিয়ে এলো পলাশ। রিমি কেবিনে ঢুকে বিজয়ের মাকে দেখে পায়ে হাত দিয়ে সালাম করল। উনি দাঁড়িয়ে ওকে জড়িয়ে ধরলেন। বললেন, দেখ মা, আমার ছেলেটার কি অবস্থা হয়েছে। রিমি ও বিজয়ের মা দুজনেই কাঁদছে। পলাশ বলল, আরে এভাবে কান্নাকাটি করলে তো বিজয় কষ্ট পাবে। ও তো সব শুনতে পায়। সেদিন রাতে রিমিকে বিজয়ের মা বাসায় নিয়ে এলেন। রিমি এতদিন কোথায় কিভাবে ছিল সব শুনলেন। বললেন, বলিস কি, এখনো এত ভালো মানুষ আছে। বিজয়টা একটু ভালো হোক, ওদের ঢাকায় আসতে দাওয়াত দিস। রাত 11:15 বাজে। সারাদিন অনেক ধকল গেল, তাই রিমি শুয়ে পড়েছিল। এমন সময় জাহিদ ফোন দিল। বলল, কেমন আছেন রিমি? ভালো। বিজয় কেমন আছে? ভালো। আচ্ছা, আপনাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। রাখছি। রিমি শুধু বলল, মাকে আমার সালাম জানাবেন। রিমি ভাবল, জাহিদকে বিজয়ের অবস্থা না জানিয়ে ভালোই করেছে। মা আবার চিন্তায় পড়ে যেত। রাতেই রহিমা বেগম কথা বলতে চাইলেন। জাহিদ বলল, সারাদিন জার্নি করে গেছে, এখন রেস্ট নিতে দাও। পরের দিন সকালেই জাহিদের মা রিমিকে ফোন করলো, বলল, কেমন আছিস মা নতুন জায়গায়? তোর হবু শাশুড়ি কেমন আদর করছে? তোদের বিয়ের দাওয়াত কবে পাবো বল? রিমি একটু চুপ করে থেকে বলল, সবে তো আমি এলাম, দেখি। কি রে, এতদিন পর ভালোবাসার মানুষের কাছে গেলি, তোর ভিতর কোন উচ্ছ্বাস নেই কেন? কিছু হয়েছে? রিমি জোরে হেসে বলল, কি যে বল না মা, আমি এখন বড় হয়েছি না। সরষি নাকি যে বিয়ের আনন্দে ধেই ধেই করে নাচবো। আচ্ছা, আমাদের দাওয়াত দিতে ভুলিস না। রিমি ফোন রেখে দিল। বিজয়ের মা পাশ থেকেই শুনছিলেন। বললেন, এটুকু বয়সে আর কত সইবি মা? কবে যে আমার ছেলেটা সুস্থ হবে আর তোকে এ বাড়ির বউ করতে পারবো। কেন যে তুই সত্যি কথা বলতে পারলি না আমি বুঝি। এসব কথা বলছিলেন আর কাঁদছিলেন। রিমি ওনার মনের অবস্থা বুঝতে পারল। বলল, চলেন আন্টি, আমাদের তো রেডি হয়ে হাসপাতাল যেতে হবে। হ্যাঁ মা, আয় নাস্তা করে নিবি। ওরা বাসা থেকে বের হওয়ার আগেই পলাশ ফোন দিল, খালাম্মা তাড়াতাড়ি হাসপাতাল আসেন। ওরা যাওয়ার পর সাথে সাথে ডাক্তার মাথা নিচু করে বিজয়ের কেবিন থেকে বেরিয়ে আসলেন। বিজয়ের মা জিজ্ঞেস করলেন, ডাক্তার, আমার ছেলের কি হয়েছে? ডক্টর বললেন, সরি, হি ইজ নো মোর। সে আর নেই। না না, এ হতে পারে না, এ হতে পারে না। নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে। পলাশ এসে বিজয়ের মাকে ধরে কাঁদতে লাগলো। আসলে কাল এই মেয়েটিকে দেখার পর রোগীর পালস রেট বেড়ে যায়, যা পরে আর কমানো সম্ভব হয়নি। রিমি এতক্ষণ চুপ ছিল। এবার বলল, কই, গতকাল তো আপনারা কিছুই বলেননি, আজ হঠাৎ কি এমন হলো? দেখুন, প্রায় 1 বছর আমরা এই রোগী নিয়ে ডিল করছি। হয়তো আল্লাহ ওনার আয়ু এ পর্যন্তই নির্ধারণ করেছিলেন। এ বলে ডক্টর চলে গেলেন। বিজয়ের মা হাউমাউ করে কেঁদে উঠলেন। বিজয়ের শেষ কৃত্যের 1 সপ্তাহ হয়ে গেছে। এর মধ্যে আশা ও রহিমা বেগমের সাথে কথা হয়েছে, কিন্তু জাহিদ রিমিকে আর ফোন করেনি। এত সব ঘটনার কিছুই ওদের জানায়নি। 1 মাস পর একদিন পলাশ এসে বলল, তার অস্ট্রেলিয়া ফেরার সময় হয়ে গেছে, আর সে তার খালা অর্থাৎ বিজয়ের মাকে সাথে নিয়ে যেতে চায়। এখানে একা কার সাথে থাকবে? বিজয়ের বাবা অন্য মহিলাকে বিয়ে করার পর বিজয়ের দাদার বাড়ির কারো সাথে ওর মা আর যোগাযোগ রাখেননি। রিমি বিজয়ের মাকে বলল, ভালোই হলো, আমি তো আর এখানে থাকতে পারি না। আপনাকে আগেই বলতে চেয়েছিলাম, ভাবছি মহিলা হোস্টেলে উঠে যাব। পলাশ তখন বলল, শুনুন রিমি, কথাটা আপনি খারাপ ভাবে নিবেন না। খালাম্মার সামনেই বলছি, যদি আপনি রাজি থাকেন আমি আপনাকে বিয়ে করে অস্ট্রেলিয়া নিয়ে যেতে চাই।
জানি এখন বিয়ে করার মতো মনের অবস্থা কারো নেই, তবু আপনার দিকটা ভেবেই বলছি। কিন্তু আমি আর 15 দিন আছি, যা করার এর মধ্যে করতে হবে। রিমি চুপ করে আছে দেখে বিজয়ের মা বললেন, আমারও তাই মতো মা, তুই পলাশকে বিয়ে করে আমাদের সাথে চল। রিমি বলল, না আন্টি, তা সম্ভব না। বিজয়ের মা বলল, কেন রে, আমাকে মা ভেবে আমার সাথে থাকতে পারবি না? পলাশ তো ছেলে হিসেবে খারাপ না, শিক্ষিত, দেখতে ভালো, অস্ট্রেলিয়াতে সেটেল হয়ে গেছে। একদিন তো বিয়ে করতেই হবে। আসলে আন্টি, আমি এখন আমার ক্যারিয়ারটা গোছাতে চাই। সংসার বোধ হয় আমার কপালে নাই। মাস্টার্স করে একটা ভালো চাকরি করে তারপর বাবা মার সামনে গিয়ে দাঁড়াবো। নইলে এত কিছুর পর আমিও এলাম আর বিজয় চলে গেল। অপয়া না হলে কি? ও কথা বলিস না মা, হয়তো তোকে দেখার জন্যই বিজয় এতদিন বেঁচেছিল। প্রায় 1.5 মাস হয়ে গেল রিমি জাহিদদের বাড়ি থেকে চলে এসেছে। জাহিদের মা রহিমা বেগম রিমিকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছেন। ওনার মনে একটা সন্দেহ ঢুকেছে যে রিমি বোধহয় ভালো নেই, নইলে এখনো বিয়ে করছে না কেন। 1 বছর মেয়েটাকে দেখে বুঝেছেন খুব চাপা স্বভাবের ও কষ্ট সহিষ্ণু মেয়ে রিমি। তাই তিনি প্রায় প্রতিদিনই জাহিদকে বলতেন, রিমিকে দেখতে ঢাকায় চল। জাহিদ কখনো বলতো, মা আমার ছুটি নেই। কখনো বলতো, তুমি এত দূর জার্নি করতে পারবে না। আবার বলতো, আসার সামনে টেস্ট পরীক্ষা, ওর পড়াশোনার ক্ষতি হবে। রহিমা বেগম বুঝতেন কেন ছেলে যেতে চাইছে না। ওদিকে বিজয়ের মৃত্যুর 2 মাস পর ওর মা ও পলাশ অস্ট্রেলিয়া চলে গেল, আর রিমি একটা মহিলা হোস্টেলে উঠে গেল। রহিমা বেগম জাহিদকে অনেক বুঝিয়ে 2 দিনের ছুটি নেওয়ালেন। উদ্দেশ্য ঢাকায় রিমিকে দেখতে যাবেন। পরের দিন ওরা 3 জন চট্টগ্রাম থেকে ঢাকা রওনা হলো। রিমিকে কিছু জানানো হলো না, ভাবলেন সারপ্রাইজ দেবেন। কিন্তু রিমির দেওয়া ঠিকানা অনুযায়ী বিজয়ের বাসার গেটে এসে পৌঁছলো ওরা। দেখলো কেউ তো নেই, বড় তালা ঝুলছে। হোস্টেলে উঠে রিমি ওর রুমমেটদের বলেছিল কয়েকটা টিউশনি জোগাড় করে দিতে। আর ও পেপার দেখে জবের জন্য অ্যাপ্লাই করছিল। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর রিমি শুয়ে শুয়ে পেপার পড়ছিল। এমন সময় ফোন বেজে উঠল। রিসিভ করেই রহিমা বেগমের গলা শুনতে পেল, কিরে মা, ঢাকা এলাম তোকে দেখতে, আর বাসার সামনে তালা। ঠিকানা ঠিকভাবে দিয়েছিলি? রিমি একটু চমকে গিয়েছিল। ও ভুলেই গেছিল যে বিজয়ের বাসার ঠিকানাটা টেক্সট করে দিয়েছিল 1 মাস আগে। ও শুধু বলল, তোমরা দাঁড়াও, আমি আসছি। হাতের ছোট পার্সটা নিয়ে হোস্টেল থেকে বের হয়ে একটা রিকশায় উঠে বসলো। হাবাতে হাবাতে ঠিকানাটা বলল। যেতে যেতে ও ভাবছিল কি করে জাহিদের মাকে সব বোঝাবে। এতদিন যে ভয় ও সত্য গোপন করে রেখেছিল, আজ সেই ভয় উপস্থিত। রিমি 10 মিনিটের মধ্যে পৌঁছে গেল। তাড়াহুড়োয় রিমি হোস্টেলে পড়া 3 পিস পরেই চলে এসেছিল। ওকে দেখে জাহিদের মনে হলো এই 2 মাসে রিমির বয়স যেন আরো কমে গেছে। জাহিদের মা বললেন, কিরে মা, এত শুকাইছিস কেন? আশা বলল, আপু তোমাকে অনেক কিউট লাগছে। রিমি বলল, মা তোমরা আসো, আমি সব বুঝিয়ে বলছি। রিমি ওদের হোস্টেলের গেস্ট রুমে এনে বসালো। তারপর সব ঘটনা বলল। রহিমা বেগম বললেন, আমরা আসলে তোর আপন হতে পারিনি, নইলে এত ঘটনা হলো একবারও বললি না, আমাদের জানালি না। আজ যদি ঢাকা না আসতাম তবে তো কোনোদিন জানতে পারতাম না। আমার তো প্রথম থেকে সন্দেহ হয়েছিল যে কোনো সমস্যা আছে। রিমি বলল, তোমাদের আর কত কষ্ট দিব বলো? কষ্টের কি আছে বলতো, মানুষ মানুষের উপকারে না আসলে আর কে আসবে বলতো? রহিমা বেগম বললেন, আমি আর কোন কথা শুনবো না, তুই এখনই সব গুছিয়ে নে। আমরা তোকে নিয়ে চট্টগ্রাম ফিরবো। রিমি বলল, না মা, আমি একটা ভালো চাকরির চেষ্টা করছি, আগে পাই তারপর যাব। কেন, আমার বাড়িতে থেকে কি তুই ভালো চাকরি পাবি না? না না, তা বলছি না আমি। শোন, এমনিতে আমাদের এসব না জানিয়ে অনেক কষ্ট দিয়েছিস, আর সইতে পারবো না। অতএব রিমিকে আবার চট্টগ্রামের দিকে রওনা হতে হলো। সারা রাত জার্নি করে খুব সকালে ওরা বাসায় পৌঁছালো। 2 দিন বাদে জাহিদ কক্সবাজার ফিরে গেলে রহিমা বেগম রিমির কাছে কথাটা পারলেন। মা, তোকে আমার জাহিদের বউ করে সারা জীবনের মতো বেঁধে রাখতে চাই।
কি বলবে রিমি? এখন তো এনারাই রিমির গার্ডিয়ান। কিরে, পারবি না আমার ছেলেটাকে তোর মনের কোনায় একটু ঠাঁই দিতে? রিমি মাথা নিচু করে চুপ করে আছে দেখে আলতো করে ওর হাতটা নিজের দু হাতের মুঠোয় নিয়ে বললেন, একদিন তো বিয়ে করে অন্যের ঘরে যেতেই হবে। আমার ঘরেই থাক না মা। রিমি বলল, মা তোমার ছেলে তো প্রথম থেকে সবই জানেন এবং দেখেছেন। উনি কি আর আমায় পছন্দ করবে? কেন করবে না মা? তুই কি করেছিস? একজন মানুষকে ভালোই তো বেসেছিস। এতে তো কোনো পাপ নেই। আর কেউ না জানলেও আমি তো জানি তুই কত শুদ্ধ, কতটা পবিত্র। রিমি ভাবল, সত্যি ওর এই মায়ের চিন্তা ভাবনা কত আধুনিক। সবাই কি এভাবে ভাবতে পারে? আমার নিজের মা বাবাও তো পারেননি। শোন, আমার পছন্দই জাহিদের পছন্দ। আর তুই জানিস না আমার ছেলেটা তোকে কত পছন্দ করে। মনে মনে ভালোবেসে কষ্ট পাচ্ছে। রিমি মাথা নিচু করে চুপ করে আছে। তাই দেখে রহিমা বেগম গলার চেনোটা খুলে রিমির গলায় পরিয়ে দিয়ে বললেন, নীরবতা সম্মতির লক্ষণ। এই আমি আমার বৌমাকে আশীর্বাদ করলাম। মা, একবার তোমার ছেলেকে জিজ্ঞেস করলে ভালো হতো না? রিমি বলল, আচ্ছা জাহিদ তো সবে গেল, আবার আসতে 1 সপ্তাহ। আমি এত দেরি করতে চাইছি না। আবার তোর বাবা মায়ের কাছে গিয়েও তো তোকে চাইতে হবে। তাই কাল আমরাই জাহিদের ওখানে বেড়াতে যাব। আর কথাও বলে আসবো। পরদিন রহিমা বেগম আশা ও রিমিকে নিয়ে জাহিদের কোয়ার্টারে উপস্থিত হলেন। জাহিদ তখন ফিল্ডে গিয়েছিল প্রজেক্টের কাজ দেখতে। রহিমা বেগম কেয়ারটেকারকে বললেন, আমাদের সেখানেই নিয়ে চলো। রিমিকে আজ রহিমা বেগম তার একটা শাড়ি পরিয়ে দিয়েছিলেন। কপালে ছোট্ট একটা কালো টিপ পড়েছিল। আর পড়েছিল সেই ঝিনুকের মালাটা যেটা জাহিদ ওকে কক্সবাজার বিচ থেকে কিনে দিয়েছিল। জাহিদ তো রিমিকে প্রথমে দেখে বিশ্বাস করতে পারছিল না সত্যিও এসেছে। আর সেই ঝিনুকের মালাটা দেখে মনে মনে খুব পুলকিত হলো। রিমিও জাহিদকে দেখে অবাক হলো। চোখে সানগ্লাস পরা, গায়ে শার্টের ওপর ব্লেজার। একদম অফিসারের মতো লাগছে। ওকে দেখলে তো যে কোন মেয়ে প্রেমে পড়ে যেত। আর ও কিনা আমার মতো মেয়ের প্রেমে পড়ল। পিছনে যখন ওর মা আর বোনকে দেখলো তখন জাহিদ বলল, হঠাৎ তোমরা যে? গতকালই তো আমার সাথে আসতে পারতে। ওর মা বলল, কেমন হলো? চমকে দিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর রিমি আর আশা গেল আশেপাশের জায়গাটা ঘুরে দেখতে। রহিমা বেগম জাহিদকে একা পেয়ে সব বললেন। জাহিদ বলল, মা, আমি একবার রিমির মুখ থেকে শুনতে চাই। আচ্ছা, কথা বল, তারপর আমাকে তোদের মতামত জানাবি। মা, তুমি ওকে জোর করো না। ওর মতো থাকলেই ওর বাবা মার কাছে যাবে, এর আগে নয়। ঠিক আছে বাবা। সেদিন রাতে খাওয়ার পর ছাদে দাঁড়িয়ে ছিল রিমি। জাহিদের মা জাহিদকে পাঠালেন রিমির সাথে কথা বলার জন্য। সেদিন ছিল ভরা পূর্ণিমা। চাঁদের মিষ্টি আলোয় চারিদিকটা খুব স্নিগ্ধ লাগছিল। এর মধ্যে ছোট ছোট জোনাকি পোকা উড়ছিল। জাহিদ এসে দেখল রিমি হাত দিয়ে জোনাকি পোকা ধরার চেষ্টা করছে, পারছে না। এমন সময় জাহিদ পেছনে এসে একটা জোনাকি পোকা ধরে রিমির হাতে দিল আর বলল, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি রিমি? রিমি হকচকিয়ে গেল আর জোনাকিটাও উড়ে চলে গেল। রিমি মাথা সামান্য নিচু করে বলল, বলেন, শুনছি। মা আমাকে সব বলেছে। তুমি কি শুধু মায়ের জন্য আমায় বিয়ে করতে রাজি হলে রিমি? রিমি কিছু না বলে চুপ করে রইল। জাহিদ বলল, সরি, তুমি বলে ফেললাম। না, ঠিক আছে। দেখো, বিয়েটা তো সারা জীবনের জন্য। দুটি মন যদি এক হতে না পারে তবে এক সুতোয় বাঁধা যায় না। এবারও রিমি মাথা নিচু করে আছে। আমি চাই তুমি নিজে তোমার জীবনের সিদ্ধান্ত নিবে। রিমি লজ্জায় কিছুই বলতে পারছিল না। ও ভাবতেই পারছিল না জাহিদ এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে। জাহিদ বলল, কি কিছু বলবে না? আমি বোধহয় তোমাকে বিব্রত করলাম। ঠিক আছে, চলে যাচ্ছি। এই বলে জাহিদ সিঁড়ির দিকে হাঁটা ধরল। রিমি পেছনে থেকে ডাকলো, শুনুন। মা আমাকে জোর করেননি। আমি মন থেকে এ বিয়েতে রাজি। সত্যি। জাহিদ ফিরে এসে মুখোমুখি দাঁড়িয়ে বলল, তাহলে একবার তুমি করে ডাকো রিমি। পারবো না বলে রিমি অন্যদিকে ফিরে গেল।
জাহিদ দেখল ওর মুখে মিটি মিটি হাসি। পরের দিনই জাহিদের অফিসের গাড়িতে ওরা চারজন রিমিদের বাসায় গেল। প্রায় 1.5 বছর পরে মেয়েকে ফিরে পেয়ে ওর বাবা মা তো আনন্দে আপ্লুত। বলল, আমরা তোদের ভালোবাসা মেনে নেইনি বলে এভাবে শাস্তি দিলি মা, আমাদের ভুল হয়ে গেছে, এই বুঝে জামাই। জাহিদ রিমির বাবা মায়ের পায়ে হাত দিয়ে সালাম করল। রহিমা বেগম বললেন, আসুন বোন, আমরা কথা বলি। আশাও জাহিদকে বাড়িটা ঘুরে দেখাতে গেল রিমি। রহিমা বেগম সব খুলে বললেন রিমির বাবা মাকে। আর 1 সপ্তাহ পরে ওদের বিয়ের ডেট ঠিক করে ফেললেন। আজ জুন মাসের 12 তারিখ। রিমি ও জাহিদের বিয়ে। জাহিদকে বাসর ঘরে দিয়ে রিমিকে জাহিদের মা বললেন, তোমার হাতে আমার ছেলেটাকে দিয়ে দিলাম সারা জীবনের জন্য, ওকে অযত্ন করো না। আর জাহিদকে বললেন, তুই রিমি মাকে কোনোদিন কষ্ট দিবি না। রিমি ও জাহিদ ওদের বিবাহিত জীবনে রহিমা বেগমের কথা রেখেছিল। সমাপ্ত।